Hello friend, good afternoon. Welcome to your channel Crack WBTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো তোমরা যেমনটা জানো, প্রাইমারি ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য আমাদের ইন্টারভিউ প্লেলিস্টে কিন্তু প্রায় 100টির অধিক ভিডিও দেওয়া হয়েছে, যেখানে সিচুয়েশন বেসড প্রশ্ন থেকে শুরু করে এবং বুক অ্যানালিসিস বলে একটি প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে যদি তোমরা ভিজিট করো তাহলে কিন্তু তোমরা প্রাইমারিতে যে সমস্ত বইগুলি পড়ানো হয় সেগুলির অ্যানালিসিসও পেয়ে যাবে। তো সেই রকমই কিন্তু আমরা সহজ পাঠের আগের দিন একটা অ্যানালিসিস করে দিয়েছিলাম। তো আজকে আমরা পার্ট 2-তে পৌঁছে গেছি, সহজ পাঠ অ্যানালিসিস পার্ট 2। তো অলঙ্করণ, প্রচ্ছদ, অলঙ্করণ সবগুলি কিন্তু দেখানো হয়েছে। বিদ্যালয়ে কবে থেকে এটি চালু করা হয়েছিল, স্পেশাল বিশেষজ্ঞ কমিটি, সেই কমিটির চেয়ারম্যান কে, সেগুলি সম্পর্কে আমাদের আগে আলোচনা করা হয়েছে। যারা আজকে নতুন প্রথম ভিডিওটি দেখছো তাদের অবশ্যই বলবো সহজ পাঠের পার্ট 1 ভিডিওটি একবার দেখে নিতে। আজকে আমাদের সরাসরি আমরা আলোচ্য বিষয়ে চলে যাই। প্রথমে অনেকের মনে একটি কনফিউশন রয়েছে যে এই বইটি কত পাতার। তো এখানে বলে দিই, এই বইটি কিন্তু বর্তমানে যেটি বিদ্যালয়ে দেওয়া হচ্ছে সেটি 53 পাতার। এর আগে যে বইটি দেওয়া হতো সেটি 56 পাতার ছিল, এবং এই পিডিএফে তোমরা যদি ডাউনলোড করো তাহলে সেটি কিন্তু 73টি পেজ তোমরা পেয়ে যাবে। তো আমি তোমাদের একবার শেষ পেজও দেখিয়ে দিই যে পিডিএফে কিন্তু তোমরা 73 পেজ পাবে। গত ভিডিওতে কিন্তু আমরা 73টি পেজ আছে এমনটি বলেছিলাম, যেটি পরেও কিন্তু তোমাদের আমরা ক্লিয়ার করে দিয়েছি। তো যদি এই বিষয়টি তোমাদের সামনে চলে আসে তাহলে উত্তর দেবে কিন্তু বর্তমানে 53টি পেজ কিন্তু রয়েছে সহজ পাঠে। এরপরে চলে আসো, প্রথম যে টপিক সেটি কি রয়েছে, অ আ, ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কওয়া। তো সহজ পাঠের এই বিষয়গুলি শুরু করার আগে একটি কথা বলবো, প্রাথমিকে এই সহজ পাঠের ফার্স্ট পার্ট এটি কিন্তু দেওয়া হয় ক্লাস 1-এ, এবং এখানে যে বিশেষত্ব যেটি রয়েছে এই বইতে সেটি রয়েছে কিন্তু কোথাও কোনো যুক্ত ব্যঞ্জন কিন্তু এখানে থাকবে না। যুক্ত ব্যঞ্জন কিন্তু থাকবে না এই সহজ পাঠ 1-এ, কারণ প্রাথমিকে ক্লাস 1-এ কিন্তু কোনো যুক্ত ব্যঞ্জন শিশুদের শেখানো হয় না। একটি কথা মাথায় রাখতে হবে। তো একে একে আমরা পেজ নম্বরগুলো একবার দেখিয়ে দিই তোমাদের সামনে। রস্যই দীর্ঘই, রস্যই এবং দীর্ঘই, বসে খায় ক্ষীরখই। তো এখানে কিছু বিষয় যেগুলি রয়েছে, দেখো এক এক পেজে এক একটি বিষয়কে স্থান দেওয়া হয়েছে। তো এখানে রস্য দীর্ঘ রয়েছে, এরপরে রয়েছে রি, এবং এরপরে রয়েছে এ ওই, বাটি হাতে এ ওই, হাঁক দেয় দে দই। পরে রয়েছে ও ঔ, ডাক পাড়ে ও ঔ, ভাত আনো বড় বউ। অর্থাৎ ঔকারের যে ব্যবহার সেটি কিন্তু এখানে শেখানো হয়েছে। ক খ গ ঘ, এখানে ক খ গ ঘ, গান গে জেলে ডিঙি চলে বে, এটি কিন্তু 7 নম্বর পাতায় রয়েছে। তো এখানে একটি কথা তোমাদেরকে বলে দিই, যখন আমরা বর্ণগুলি শুরু করছি তখন আমাদের জানা প্রয়োজন যে বাংলা ভাষায় স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি। তো স্বরবর্ণের সংখ্যা যদি বাংলা ভাষায় বলা হয় তাহলে কিন্তু তোমরা সেটিকে উত্তর দেবে 11টি, এবং ব্যঞ্জন বর্ণের কথা যদি বলা হয় সেটিকে তোমরা কিন্তু উত্তর দেবে, ব্যঞ্জন বর্ণের কথা যদি বলতে হয় সেটিকে তোমরা বলবে 39টি। তো এখানে মোট কিন্তু বর্ণ সংখ্যা 50টি। তো অনেকে বলবে যে না 11টি না, স্বরবর্ণ সংখ্যা রয়েছে কিন্তু 12টি। অনেকেই কিন্তু এটি বলতে পারো। ব্যঞ্জন বর্ণ নিয়েও কিন্তু এরকম কনফিউশন রয়েছে। তো এই কনফিউশনকে যদি দূর করতে হয় তাহলে তোমরা ইন্টারভিউ প্লেলিস্টে একটি ভিডিও পেয়ে যাবে, যেখানে মাত্রাহীন বর্ণ, মাত্রাযুক্ত বর্ণ, অর্ধমাত্রাযুক্ত বর্ণ এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়েছে, যেখানে এই মদন বর্ণ এবং ঈশ্বর বর্ণ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রদত্ত যে বর্ণ পরিচয় যে বর্ণগুলি রয়েছে এবং তার আগে বর্ণের যে উৎপত্তিগতভাবে যে সৃষ্টির যে ইতিহাস রয়েছে, অর্থাৎ কিভাবে এসেছে। যেমন বর্তমানে কিন্তু আমরা রির ব্যবহার দেখি না, কারণ রয় রস্যিকারে রি, এটির মাধ্যমে কিন্তু রির যে অভাব সেটিকে কিন্তু পূর্ণ করে দেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করেছি।
তোমরা একবার ভিডিওটিকে দেখে নিতে পারো। তো এখানে আরেকটি বিষয় তোমাদের অবগত করে দিই যে এই বর্ণগুলি শুরু করবার আগে এখানে তোমরা জেনে রাখো এই যে পূর্ণ মাত্রা যে বর্ণ, অর্থাৎ দেখো কর উপরে যে মাত্রাটি রয়েছে, দেখো এখানে কর মাত্রাটি রয়েছে, দেখো পূর্ণ, খর ক্ষেত্রে দেখো অল্প রয়েছে, গর ক্ষেত্রে অল্প রয়েছে, ঘর ক্ষেত্রে পুরো রয়েছে। আবার অনস্বর বিসর্গ এগুলোর ক্ষেত্রে কিন্তু মাত্রাই দেখা যায় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটি বর্ণ আমরা পাই, পূর্ণমাত্রা বর্ণ, অর্ধমাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণ। তো এখানে যদি এই তিনটিকে আমরা ক্লিয়ার করে দিই, এটিও কিন্তু অনেকের কাছে একটি কনফিউশনের ম্যাটার, সেই জন্য এটিকে ক্লিয়ার করে দিই। পূর্ণমাত্রা যে বর্ণ রয়েছে, পূর্ণমাত্রা বর্ণ যে কটি রয়েছে সে কটি হয়ে যাবে 31টি। আমি কিন্তু স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে একসাথে বলছি। তো এখানে পূর্ণমাত্রা বর্ণ রয়েছে কিন্তু 31টি, অর্ধমাত্রা বর্ণ রয়েছে, অর্ধমাত্রা বর্ণরও কিন্তু রয়েছে 8টি, এবং মাত্রাহীন বর্ণ রয়েছে, মাত্রাহীন বর্ণ কিন্তু রয়েছে 11টি, মাত্রাহীন বর্ণ রয়েছে 11টি। এই 11টি মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণ রয়েছে কিন্তু 5টি, অর্থাৎ 5টি স্বরবর্ণ কিন্তু মাত্রাহীন, এবং 6টি ব্যঞ্জন বর্ণ কিন্তু মাত্রাহীন। তো এই যে স্বরবর্ণ, যে 5টি স্বরবর্ণ রয়েছে যেটি মাত্রাহীন আমরা বলছি, তার মধ্যে রয়েছে কিন্তু রি, এ, ওই, ও, ও, অর্থাৎ এই যে স্বরবর্ণ যেগুলি 5টার কথা বললাম এর মধ্যে রয়েছে রি, এ, ওই, ও, ও। এবং ব্যঞ্জন বর্ণ, মাত্রাহীন যে ব্যঞ্জন বর্ণগুলির কথা আমরা বললাম তার মধ্যে রয়েছে কিন্তু উম, ইঙ, খণ্ডত্ব, বিসর্গ, চন্দ্রবিন্দু এবং অনস্বর। তো এই যে 6টা রয়েছে এইগুলি কিন্তু মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের মধ্যে আমরা ফেলবো এগুলিকে। এটি কিন্তু প্রশ্ন আসে যে পূর্ণমাত্রা বর্ণ, অর্ধমাত্রা বর্ণ এবং মাত্রাহীন বর্ণ, এটি কিন্তু ক্লিয়ার করে নেবে। এবং মাত্রাহীন বর্ণের মধ্যে কিন্তু 5টি রয়েছে স্বরবর্ণ, এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে, মাত্রাহীন ব্যঞ্জন বর্ণের সংখ্যা রয়েছে 6টি। এটি কিন্তু প্রত্যেককে ক্লিয়ার রাখতে হবে। এবং অর্ধমাত্রা যে বর্ণ বললাম সেগুলিও তোমাদেরকে জানতে হবে। তার মধ্যে রয়েছে খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প, তালিবস্যা। তো অনেকে কিন্তু এটিকে ভুলে যেতে পারো, তার জন্য কিন্তু মনে রাখতে পারো খগ, ঝন, থদ, পশ, খগ, ঝন, থদ, পশ। তো আমি যদি একবার এগুলিকে লেখার চেষ্টা করি তাহলে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু অর্ধমাত্রা যে বর্ণগুলি রয়েছে সেগুলির কথা বলছি। হয়তো একটু টপিক থেকে আমরা বিচ্যুত হয়ে এই বিষয়গুলি আলোচনা করছি, কিন্তু এগুলি তোমাদের জানা প্রয়োজন বলে আমার মনে হলো, তাই তোমাদের সাথে এগুলিকে শেয়ার করে দিচ্ছি। খ, গ, আমি যেভাবে বললাম সেভাবে এই বিষয়টিকে লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। অর্ধমাত্রা যুক্ত বর্ণ বললাম 8টি, তো 8টিকে কিভাবে আমরা মনে রাখবো সেইভাবে আমি লিখে দিচ্ছি এখানে। খগ, ঝন, থদ, পশ। এইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো খগ, ঝন, থদ, পশ। তো এইভাবে কিন্তু বিষয়টিকে সুন্দরভাবে মনে রাখতে পারো। এটি একটি শর্ট ট্রিকের মতো হয়ে যাবে। খগ, ঝন, থদ, পশ, অর্থাৎ যে বর্ণগুলি রয়েছে সেগুলি কিন্তু খ, গ, ঝ, মূর্ধন্য, থ, ধ, প আর তালিবস্য। এইভাবে সুন্দরভাবে কিন্তু এই বিষয়টিকে মনে রাখতে পারো। এরপরে চলে যাই আমাদের যে পরবর্তী বিষয়, এবং এর সাথে একটি বিষয় রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি আমরা। এরপরে যে বিষয়টি রয়েছে তোমরা এক এক পেজে দেখতে পারবে ক, খ, গ, ঘ। এখানে বলছে ক, খ, গ, ঘ, গান গেয়ে জেলে ডিঙি চলে বে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে উমো, চরে বসে রাধে উমো, চোখে তার লাগে ধোয়া। তো এই উমোটাকে অন্য পেজে রাখার কারণ কি? এটি তো অনেকের মনে প্রশ্ন হতে পারে। উমোটাকে অন্য পেজে রাখার কারণ কি? অন্য পেজে দেওয়ার কারণ কিন্তু
এটি কিন্তু একটি নাসিক্য বর্ণ। তো আমরা পড়ছিলাম স্বরবর্ণ সম্পর্কে, ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, সেখানে আবার নাসিক্য বর্ণ চলে আসলো কোথা থেকে। এটিও কিন্তু আর একটি বিষয়, যার জন্য সেই বিষয়টিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যে বর্ণগুলির মধ্যে রয়েছে ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, এবং এর মধ্যে রয়েছে ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ, অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য। তো এখানে এগুলি কিন্তু উচ্চারণের স্থান অনুযায়ী যে বর্ণগুলি রয়েছে কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ, এগুলিও চার্টের আকারে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে এইভাবেই কিন্তু প্রত্যেকটা পেজে স্থান দেওয়া হয়েছে। তো সেটি আমি একবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে ক, খ, গ, ঘ, অর্থাৎ এটি কিন্তু ক বর্গের যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে এখানে রাখা হয়েছে। কিন্তু এই যে উমোটা যেহেতু নাসিক্য বর্ণ, সেই জন্য এর জায়গা পেয়েছে কিন্তু পরবর্তী পেজে। অর্থাৎ উমো যখন আমরা বলছি তখন কিন্তু নাসিকের হেল্প লাগছে, তো সেই কারণে এটি কিন্তু নাসিক্য বর্ণ। এবার এই উচ্চারণটিকে শিশুদের কাছে সুন্দরভাবে বোঝানোর জন্য এটিকে কিন্তু পরবর্তী পেজে স্থান দেওয়া হয়েছে। পরে চলে আসো চ, ছ বর্গের জ, ঝ। তো এই যে চ, ছ বর্গের জ, ঝ, এগুলি কিন্তু চ বর্গের বর্ণ, এবং এগুলির অবস্থান বা এগুলিকে বলে কিন্তু তালব্য বর্ণ। কি বলে? তালব্য বর্ণ। এবং আমরা আগেরটি হয়তো মিস করেছি, তো আগেরটিকে আমরা কি বলবো? কণ্ঠবর্ণ। ক বর্গের যে বর্ণগুলি রয়েছে সেগুলিকে কি আমরা কি বলবো? কণ্ঠবর্ণ। অর্থাৎ ক, খ, গ, ঘ, উমু এই পর্যন্ত। কিন্তু এখানে যে উমোটা রয়েছে সেটিকে আমরা নাসিক্য বর্ণ বলবো। এরপরে চলে আসো এরপরে যেটি রয়েছে উমোর পরে আমরা যেখানে চলে যাব চ বর্গের কথা বললাম, অর্থাৎ চ, ছ বর্গের ঝ, ইও। তো ইওটাও কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ না কেন? তো এটি তো চ বর্গের বর্ণ হচ্ছিল, কিন্তু এটি এই পেজে নেই কেন? তো এটিও একই উত্তর, ইও কিন্তু একটি নাসিক্য বর্ণ, সেই কারণে এর স্থান কিন্তু পরবর্তী পেজে দেওয়া হয়েছে। এবং চ বর্গের এই বর্ণগুলিকে বলা হচ্ছে কিন্তু তালব্য বর্ণ। এরপরে চলে যাই, এটি কিন্তু আমরা 9 নম্বর পেজে পাচ্ছি। এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি ছবি রয়েছে এবং ইও রয়েছে। এখানে কি বলেছে? ঈদে পায় খুকি, ইও শুয়ে কাঁদে কিউ কিউ। তো এখানে ইও কিন্তু একটি নাসিক্য বর্ণ, তোমাদের আগেই বললাম, সে কারণে এটিকে কিন্তু পরবর্তী পেজে স্থান দেওয়া হয়েছে। এরপরে আসো, এরপরে যে বিষয়টি রয়েছে ট, ঠ, ড, ঢ। তো ট, ঠ, ড, ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। এটি কিন্তু 11 নম্বর পেজে আলোচনা করা হয়েছে। এটি কিন্তু ট বর্গের বর্ণ রয়েছে কিন্তু এখানে, অর্থাৎ ট বর্গের বর্ণ কিন্তু এই যে ট, ঠ, ড, ঢ এবং মূর্ধন্য, সেই একই বিষয় মূর্ধন্য কিন্তু এখানে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? তার কারণ কিন্তু একটি, যে এটি কিন্তু নাসিক্য বর্ণ, অর্থাৎ প্রত্যেকটি নাসিক্য বর্ণকে কিন্তু আলাদা করে স্থান দেওয়া হয়েছে। এবং এই ট বর্গের এই বর্ণগুলিকে ট, ঠ, ড, ঢ এই বর্ণগুলিকে কিন্তু আমরা বলবো মূর্ধন্য বর্ণ। কি বর্ণ বলবো? মূর্ধন্য বর্ণ। আমি পরে একটি চার্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তাহলে কিন্তু এক নজরেই ক্লিয়ার হয়ে যাবে যে কোনটি কি বর্ণ। চলে যাই এরপরে মূর্ধন্য, যেটি বললাম বলে মূর্ধন্য চুপ করো কথা শুরু। তো এটি কিন্তু এর পরে রয়েছে। এরপরে দেখো ত, থ, দ, ধ। ত, থ, দ, ধ বলে ভাই আম পাড়ি চলো যাই। তো এখানেও একই বিষয়, ত, থ, দ, ধ দন্তের ন, এগুলি কিন্তু ত বর্গের অন্তর্গত, অর্থাৎ এগুলি কিন্তু ত বর্গের অন্তর্গত। তো ত বর্গের যে বর্ণগুলি রয়েছে ত, থ, দ, ধ দন্তের ন, কিন্তু দন্তের নটাও কিন্তু একটি নাসিক্য বর্ণ, এই কারণে দন্তের নকে কিন্তু এই পেজে রাখা হয়নি। প্রত্যেকটা জিনিস, অর্থাৎ প্রত্যেকটি নাসিক্য বর্ণকে কিন্তু আলাদা আলাদা পেজে দেওয়া হয়েছে, কারণ তার উচ্চারণ শিশুদের কাছে সুন্দরভাবে বোঝানোর জন্য। এবং ত বর্গের এই বর্ণগুলিকে বলে কিন্তু দন্ত বর্ণ। এটি কিন্তু মাথায় রাখতে হবে, ত বর্গের বর্ণগুলিকে বলবো দন্ত বর্ণ, এবং এগুলি কিন্তু ত বর্গের মধ্যে অন্তর্গত, ত, থ, দ, ধ দন্তের ন। এবং এই ত বর্গের মধ্যে যদি বলে অল্প প্রাণ বর্ণ কোনটি, তো
তো ত বর্গের মধ্যে যে অল্প প্রাণ বর্ণ রয়েছে সেটি কিন্তু হয়ে যাবে ত এবং দ। আমি তোমাদের সাথে চার্টে আসছি, একটি চার্ট তোমাদের সাথে শেয়ার করব, সেটি দেখলে কিন্তু তোমাদের এই বিষয়গুলি খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে রেগে বলে দন্ত ন, যাব না তো কখনো, এগুলো কিন্তু উচ্চারণের জন্য সুন্দরভাবে এগুলিকে তুলে ধরা হয়েছে। তো এরপরে যে বিষয়টি রয়েছে প ফ ব ভ, যায় মাঠে সারাদিন ধান কাটে, তো এগুলি কিন্তু রয়েছে প বর্গের বর্ণ, প বর্গের অন্তর্গত প ফ ব ভ ম, সেই একই বিষয় ম কিন্তু এখানে মিসিং। ম কেন মিসিং? কারণ মও কিন্তু নাসিক বর্ণ, এই কারণে তার স্থান কিন্তু পরবর্তী পেজে রয়েছে। এবং এই প বর্ণের যে প বর্গের যে বর্ণগুলি সেগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী কিন্তু এগুলিকে আমরা কি বলি? ওষ্ঠ বর্ণ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। প বর্ণকে আমরা কি বলি? প বর্গের যে বর্ণগুলি রয়েছে অর্থাৎ প ফ ব ভ ম, এগুলিকে আমরা বলি ওষ্ঠ বর্ণ। এবং এই যে ম যেহেতু একটি নাসিক্য বর্ণ, তার উচ্চারণটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য একটি আলাদা পেজে দেওয়া হয়েছে ম চালায় গরু গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদের সাথে চার্টে শেয়ার করছি। এবং যারা প্রাইমারির ইন্টারভিউ নিচ্ছ তাদের জন্য একটি কথা বলবো, তাদের জন্য কিন্তু আমাদের ইন্টারভিউ ফুল পিডিএফ রয়েছে এবং একটি ফ্রি পিডিএফ রয়েছে। যারা ফ্রি পিডিএফটি নিতে চাও, ফ্রি পিডিএফটি প্রত্যেকে নিতে পারবে। তার জন্য তোমাদের ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখতে হবে, ইন্টারভিউ ফ্রি পিডিএফ, ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এই নম্বরে 8536897447। এটি কিন্তু সবাই পাবে, 7447, এটি কিন্তু সবাই পাবে, অর্থাৎ 8536897447 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখে, তাহলে কিন্তু তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। এবং এই পিডিএফটি কিন্তু এনক্রিপ্টেড রয়েছে, যার পাসওয়ার্ড রয়েছে ক্রাক ডব্লিউবি টেট, CRACK ক্রাক ডব্লিউবি টেট। পিডিএফ নিয়ে কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে তোমাদের, তার জন্য ইন্টারভিউ পিডিএফ বুক নামক একটি প্লেলিস্ট রয়েছে, সেটি ভিজিট করলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। এবং ফুল পিডিএফ, আমাদের 3টি ফুল পিডিএফ রয়েছে। PDF 1 যারা ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও ফুল পিডিএফ নিতে পারো, PDF 1, PDF 2 এবং PDF 3, 3টে পিডিএফ রয়েছে। এই 3টে পিডিএফ যারা ফলো করবে তাদের আশা করি 99% প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। তো ফুল পিডিএফ যারা নিতে চাও তাদের জন্য ইন্টারভিউ শুধু লিখতে হবে, ইন্টারভিউ লিখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447, অর্থাৎ এই একই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু তোমাদের ডিটেলসটি পাঠিয়ে দেওয়া হবে। তো যেখানে আমরা ছিলাম অন্তর্য র ল ব, অন্তর্য র ল ব রয়েছে, অন্তর্য র ল ব, বসে ঘরে একা মনে পড়া করে, এক মনে পড়া করে। এরপরে যে বিষয়গুলি রয়েছে দেখো, তালিবস্যা পেটকাটা মধ্যাহ্ন দন্তেশ, অর্থাৎ সবগুলিকে কিন্তু একই জায়গায় স্থান দেওয়া হয়েছে। কেন স্থান দেওয়া হয়েছে? তালিবস্যা পেটকাটা মধ্যাহ্ন দন্তেশ, বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। এরপরে দেখো হ খেও, শালমুড়ি দিয়ে হ খেও, কোণে বসে কাশে খ খেও। এরপরে যে বিষয়গুলি শুরু হচ্ছে সহজ পাঠের যে পাঠ, অর্থাৎ প্রথম পাঠ। আমি বলবো সহজ পাঠের যে প্রথম পাঠ অর্থাৎ পার্ট 1-এ কটি পাঠের কথা বলা হয়েছে আমরা একটু সেটি দেখে আসি। সহজ পাঠের যে পার্ট 1-এ এখানে কিন্তু প্রথম পাঠ এবং শেষে আমরা এক এক করে দেখতে থাকি। প্রথম পাঠে কি বলা হয়েছে একটু দেখে নি। প্রশ্ন হতে পারে যে সহজ পাঠের প্রথম পাঠে কি আছে বলুন তো? তো তোমাকে কিন্তু বলতে হবে বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল। অর্থাৎ মোটামুটি 4 লাইন করে তোমরা মনে রাখলেই কিন্তু তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে একটা প্রশ্ন যেটি 2022 সালে অনেকেই করা হয়েছে যে সহজ পাঠের শেষ 4 লাইন বলুন, তো সেভাবে তোমরা মনে রাখবে প্রথম পার্টের শেষ 4 লাইন এবং দ্বিতীয় পার্টের শেষ 4 লাইন কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এখানে দ্বিতীয় পার্ট হলো, তো আমরা কটি পার্ট আছে একবারে দেখে নিই, শেষ অবধি আমরা চলে যাই। সহজ পাঠে যে কটি পার্ট আছে তোমরা লাইভ নিজের হাতে নিজের চোখে দেখে নাও। দশম পাঠ, দশম পাঠে কি বলেছে? বাঁশ গাছে বাদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে, ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। তো দশম পাঠের পরে আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো দশম পাঠটি রয়েছে কিন্তু 69 পেজে। তো তারপরে আমরা একটু খোঁজার চেষ্টা করি। দেখো দশম পাঠে কিন্তু
বইটি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বইয়ের যে শেষ পার্ট সেটি কিন্তু রয়েছে এই 10ম পার্টই। অর্থাৎ 73 পেজে আমরা বললাম যে পিডিএফটি যেহেতু 73 পেজে শেষ হচ্ছে, সেই কারণে অর্থাৎ সহজ পাঠের যে পার্ট সংখ্যা রয়েছে সেটি কিন্তু রয়েছে 10টি। অনেকেই কিন্তু 11টি বলে কনফিউশন কিন্তু অনেকের মনে রয়েছে, তো সেটি কিন্তু আজকে থেকে ক্লিয়ার করে নাও। 10টি কিন্তু মোট পার্ট রয়েছে। এরপরে যে লাস্ট 4 লাইন ধরা হয়েছে সেটি কিন্তু এটা, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবে মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবে পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কিভাবে যাহা মনে। তো এই 4 লাইন কিন্তু অনেককেই জিজ্ঞাসা করা হয়েছে 2022-এর ইন্টারভিউতে, সে কারণে তোমরা রেডি হয়ে থাকবে। তো মোটামুটি পার্ট 1 এর আলোচনা কিন্তু আমরা কমপ্লিট করলাম। যদি কিছু বাকি থাকে তাহলে তোমরা জানাতে পারো। আর কিছু এক্সটার্নাল ইনফরমেশন তোমাদের দিয়ে দিতে চাই, সেটি রয়েছে। যদি প্রশ্ন করে যে সহজ পাঠ মোট কটি খণ্ড, তাহলে তোমাদের উত্তর দেবে কিন্তু 4টি। কিন্তু এখানে একটি বিষয় আছে, সহজ পাঠের যেহেতু 4টি খণ্ড রয়েছে, এই 4টি খণ্ডের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের লেখা কিন্তু প্রথম আর দ্বিতীয় খণ্ড, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়। তুমি সাথে সাথে কিন্তু উল্লেখ করে দেবে যে প্রথম আর দ্বিতীয় খণ্ড কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু দেওয়া হয় ক্লাস 1 এবং 2-তে। কিন্তু তৃতীয় আর চতুর্থ খণ্ডটি কি আসলে, তৃতীয় এবং চতুর্থ খণ্ডটি কি, এটি সম্পর্কে তো আমরা অনেকেই জানি না। পার্ট 1 এবং পার্ট 2 অনেকেই দেখেছি, কিন্তু তৃতীয় চতুর্থ পার্ট সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো এখানে আমি একটা কথা বলবো, এই তৃতীয় এবং চতুর্থ পার্টের কিন্তু বেশিরভাগ রবীন্দ্রনাথের লেখা হলেও সবটা কিন্তু রবীন্দ্রনাথের লেখা নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। এই যে সহজ পাঠের তৃতীয় ও চতুর্থ ভাগ, এটি কিন্তু সম্পাদনা করেন কে? ক্ষিতীশ রায়। কে সম্পাদনা করেন সহজ পাঠের তৃতীয় এবং চতুর্থ অংশ? এটিকে সম্পাদনা করেন কিন্তু ক্ষিতীশ রায়। ক্ষিতীশ রায়। এরপরে এই যে তৃতীয় পর্বে যে লেখনী সংখ্যা সেটি কটি রয়েছে? তৃতীয় এবং চতুর্থ পর্বে, আমাকে তৃতীয় পর্বের কথাই বলি, তৃতীয় পর্বে যে লেখনীর সংখ্যা সেটি কিন্তু রয়েছে 26টি। তৃতীয় পর্বের লেখনীর সংখ্যা রয়েছে 26টি। এরপরে এই যে 26টি যখন যে লেখনীগুলি রয়েছে, এর মধ্যে কিন্তু 14টি কিন্তু রবীন্দ্রনাথের লেখা। তো 26টি কিন্তু মোট লেখনী রয়েছে সহজ পাঠ তৃতীয় ভাগে, যার মধ্যে কিন্তু 14টি লিখেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, বাদ বাকি যে বিষয়গুলো সেগুলো অন্যরা লেখেন। এবং এই যে তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগ, এটি প্রকাশিত হয় কবে? তৃতীয় এবং চতুর্থ ভাগ এটি প্রকাশিত হয় কিন্তু 1347 বঙ্গাব্দ। 1347 বঙ্গাব্দে কিন্তু তৃতীয় এবং চতুর্থ ভাগ প্রকাশিত হয়। তো প্রথম ভাগ কবে প্রকাশিত হয় এটি আমরা আগের ভিডিওতে বলেছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এই বইয়ের সহজ পাঠ তৃতীয় ভাগে তোমরা অনেক গল্প সম্পর্কে জানবে, সেগুলির মধ্যে রয়েছে কিছু গান জানবে, যে মেঘের কোলে রোদ এসেছে একটি বিখ্যাত গান, এটি কিন্তু সহজ পাঠ এই তৃতীয় ভাগের মধ্যে কিন্তু রয়েছে। আব্দুল মাজির গল্প অনেকেই জানবে, এটিও কিন্তু তৃতীয় ভাগে রয়েছে। এরপরে আমরা চতুর্থ ভাগের একটি বিষয় সম্পর্কে আলোচনা করি। যেহেতু আমি একটা কথা বলি, যেহেতু তৃতীয় এবং চতুর্থ ভাগ প্রাথমিকের সিলেবাসের অন্তর্ভুক্ত নেই, সুতরাং খুব একটা ফোকাস তোমাদের এই তৃতীয় চতুর্থ ভাগের মধ্যে দিয়ে মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি একটা বেসিক নলেজ রাখতে হয়, তাই তোমরা বেসিক নলেজটি রাখবার চেষ্টা করো। চতুর্থ পর্বের যে মোট পাতা রয়েছে সেটি কিন্তু 87টি মোট পেজ রয়েছে। এর মধ্যে কিন্তু 31টি মোট লেখনী রয়েছে, এবং এই 31টি লেখনীর মধ্যে 15টি লিখেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই বইটিও কিন্তু 1347 বঙ্গাব্দে কিন্তু এটিকে লেখা হয়েছিল। তো এটিকে খুব সুন্দরভাবে তোমাদের মনে রাখতে হবে যে 31টি কিন্তু লেখনী রয়েছে সহজ পাঠ চতুর্থ ভাগে, এবং তার মধ্যে 15টি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তৃতীয় ভাগে মোট 26টি লেখনী রয়েছেন, 14টি কিন্তু লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই কারণে কিন্তু সহজ পাঠ তৃতীয় ভাগ এবং চতুর্থ ভাগের যে ইনফরমেশন গুলি তোমাদের জানা প্রয়োজন বলে আমার মনে হলো, সেগুলি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপরে আরেকটি বিষয় যেটি রয়েছে, যে কোনটি কি বর্ণ, আমি তোমাদের বললাম কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, অষ্ট, এই বর্ণগুলি উচ্চারণ স্থান অনুযায়ী অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, সেগুলি আমি চার্টের মাধ্যমে তোমাদের সাথে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ যে সহজ পাঠ যে বইটি, এইরকম বই কিন্তু সহজ পাঠের প্রথম ভাগ বইটি রয়েছে, এবং এটি কিন্তু
প্রাথমিক বিদ্যালয়ে এটিকে দেওয়া হয়। তো এটিকে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো মোটামুটি এরকমই কিন্তু বইটি দেখতে হয়। বর্তমানে যে বইটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু একটু চওড়া, এই কারণে কিন্তু পেজ সংখ্যার একটু গোলমাল রয়েছে, কারণ এই বইটিতে পেজ সংখ্যা ছিল 56টি, বর্তমান বইটি পেজ সংখ্যা রয়েছে 53টি। চলে যাই আমাদের মধ্যে যে আলোচনা, যে আমি কি বলেছিলাম যে ক খ গ ঘ এটি কিন্তু একটি পেজে রয়েছে, ক খ গ এবং ঘ এটি একটি পেজে রয়েছে, এবং এই উমোটাকে কিন্তু আলাদা পেজে রাখা হয়েছে সহজ পাঠে। কেন রাখা হয়েছে সেটির জন্য বিস্তারিত আলোচনা করব। উমোটা আলাদা পেজে রয়েছে, এখানে এটি রাখবার কারণ কি। এরপরে রয়েছে চ ছ বর্গের ঝ, এটিকে কিন্তু এক পেজে রাখা হয়েছে এবং ইওটাকে কিন্তু আলাদা পেজে রাখা হয়েছে। মধ্যাহ্নকে আলাদা পেজে, দন্তেন্নকে আলাদা পেজে, মকে আলাদা পেজে, কারণ এই প্রত্যেকটি কিন্তু নাসিক্য বর্ণ, এটিকে কিন্তু প্রত্যেকের মাথায় রাখতে হবে। আর যে বিষয় মাথায় রাখা প্রত্যেকের প্রয়োজন সেটি রয়েছে, দেখো এই যে বললাম ক বর্গ অর্থাৎ ক খ গ ঘ উম, এই 5টি বর্ণকে আমরা কি বলবো, ক বর্গে অন্তর্ভুক্ত বর্ণ, এবং যেহেতু এর উচ্চারণ স্থান কণ্ঠ তাই একে বলবো কণ্ঠ বর্ণ। এইবার এই ক বর্গের মধ্যে যদি আমরা বলি ক এবং গ, এই দুটি দেখো অল্প প্রাণ বর্ণের অন্তর্গত, কারণ ক আর গ কে উচ্চারণ করতে দেখো খুব অল্প সময় লাগছে, ক গ অল্প সময় লাগছে, কিন্তু আমরা যদি উচ্চারণ করি খ ঘ তাহলে এটি উচ্চারণ করতে কিন্তু আমাদের বেশি সময় লাগছে। তো এই কারণে কিন্তু খ এবং ঘ কে আমরা বলবো মহাপ্রাণ বর্ণ। সংক্ষেপে যদি মনে রাখতে চাও তাহলে এই যে বিজোড় স্থানে যেগুলি রয়েছে, তোমরা যদি খেয়াল করো এই চার্টে বিজোড় স্থানে যেগুলি রয়েছে সেগুলি কিন্তু অল্প প্রাণ বর্ণ, এবং জোড় স্থানে অর্থাৎ 2 নম্বর পজিশন এবং 4 নম্বর, আমি যদি এটিকে 1, এটিকে 2, এটিকে 3, এটিকে 4 করি, তাহলে দেখো 1 আর 3 নম্বর পজিশন বিজোড় এবং সেটি কিন্তু রয়েছে কিন্তু অল্প প্রাণ বর্ণ, এবং 2 এবং 4 অর্থাৎ জোড় নম্বর পজিশন এটি কিন্তু রয়েছে মহাপ্রাণ বর্ণ। খুব সহজে কিন্তু এভাবে মনে রাখতে পারো, অর্থাৎ এই চারটি যদি মাথায় রাখো এবং যদি মনে রাখো 1 আর 3 নম্বর পজিশনে যেটি রয়েছে অর্থাৎ বিজোড় পজিশনে যেগুলি রয়েছে সেটি অল্প প্রাণ, এবং জোড় পজিশনে যেটি রয়েছে সেটি মহাপ্রাণ বর্ণ, তাহলে খুব সহজেই কিন্তু সবগুলি তোমরা পেরে যাবে। এবং প্রতিটি বর্গের প্রথম যে বর্ণ দুটো অর্থাৎ ক এবং খ, ক এবং খ এই দুটোকে আমরা কি বলবো, অঘোষ বর্ণ, এবং ঘোষ বর্ণ কি কোন দুটোকে বলবো, গ এবং ঘ, কারণ এই দুটি কিন্তু উচ্চারণের সময় একটু গাম্ভীর্যের প্রয়োজন হচ্ছে। তো এই চ বর্গের ক্ষেত্রে কিন্তু চ এবং ছ কে বলবো অঘোষ বর্ণ, এবং বর্গের জ এবং ঝ কে বলবো ঘোষ বর্ণ। ট বর্গের ক্ষেত্রে ট এবং ঠ কে বলবো অঘোষ বর্ণ, এবং ড এবং ঢ কে বলবো ঘোষ বর্ণ। ত বর্গের ক্ষেত্রে ত থ কে বলবো অঘোষ এবং দ ধ কে বলবো ঘোষ। এইভাবে কিন্তু প্রত্যেকটি বিষয় কাজ করবে। আমি তোমাদের বলবো এই যে চার্টটি আমি দেখালাম এই চার্টটি তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে। এই চার্টটি যদি মনে রাখতে পারো তাহলে কোনো প্রশ্ন তোমাদের আটকাতে পারবে না যে কোনটি কোন বর্গের। এবং এই নাসিক্য বর্ণ প্রত্যেকটিকে কিন্তু সহজ পাঠের আলাদা আলাদা পেজে কিন্তু স্থান দেওয়া হয়েছে। ক বর্গের বর্ণগুলিকে বলবো কণ্ঠবর্ণ, চ বর্গের তালব্য, ট বর্গের মূর্ধন্য, ত বর্গের দন্ত, প বর্গের ওষ্ঠবর্ণ। এবং এগুলি তোমরা আশা করি বুঝতে পারলে, তোমরা একবার স্ক্রিনশট করে নাও। এই ছিল আজকের মতো আপডেট। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এখনো আমাদের ইন্টারভিউ যে প্লেলিস্ট সেটি ভিজিট না করে থাকলে সেটিকে ভিজিট করো, এবং ইন্টারভিউ প্রিপারেশন 2024 নামক আমাদের যে গ্রুপটি রয়েছে, প্রাইমারি ইন্টারভিউ 2024 নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে যেখানে বিনামূল্যে তোমরা প্রিপারেশন নিতে পারো। তার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এবং সেখানে কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি দেওয়া আছে। প্রয়োজন হলে আমাদের পার্সোনাল SMS করতে পারো, ফ্রি PDF নিলেও কিন্তু তোমাদেরকে আমরা ওই গ্রুপে জয়েন করিয়ে নেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।